তো আমরা মনে হয় আমাদের অধিকাংশ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তো আমরা আমাদের কার্যক্রম কথা শুরু করছি। ওকে। তো প্রথম কথা হলো আমাদের এই ইলমুস সরফটা কি এটা আমরা একটু ধারণা নিব। আমরা দেখছি যে ইলমুস সরফের সংজ্ঞা দেয় অনেকে এমনভাবে সংজ্ঞা দেয়, সংজ্ঞা শুনেই মনে হয় যেন আসলে এটা এমন একটা ব্যাপার এটা আসলে বোঝা সম্ভব না। জায়গাটা কিন্তু এরকম না। তো আমাদের কোর্সের আগে সিস্টেমটা আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে অনেকগুলো কথা এসেছে। এখন কথাগুলো কমে এসেছে। কারণ হচ্ছে যেহেতু একটা কোর্স আমাদের চলছে, তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা আমাদের কোর্সের ব্যাপারে একটা অবগতি পেয়েছে এবং আমরা কিভাবে পড়াই, পড়ানোর সিস্টেমটা জেনেছে। তো সরফের ব্যাপারে আমরা কথা বলে রাখছি। সেটা হলো আমাদের সলভটার ক্লাসটা অনেকেই জানতে চেয়েছেন যে এত দীর্ঘ সময় কেন? আম তো আমরা বিষয়টা হচ্ছে আমরা ইলমুস সরফের যে কোর্সটি আমরা করাচ্ছি এই কোর্সটি একদম মিজান থেকে শুরু করে মিজান মুনসাহিব শেষ করে একদম আপনার পাঞ্জেগঞ্জের যে আলোচনা একদম অ্যাডভান্স লেভেলের অর্থাৎ তালিল সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনা পর্যন্ত আমরা আলোচনা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা স্মার্ট বোর্ডে নিব, কিন্তু সব ক্লাস না, মূল ক্লাসটা স্মার্ট বোর্ডে নিব এবং যখন পড়া আদায় করব এবং মানে এই ক্লাসটা রিপিটেডলি যখন হবে আলোচনা হবে সেটা কিন্তু গুগল মিটে আলোচনা হবে। তো এটা ইলমুল নাহুর ক্ষেত্রে কিন্তু আমরা সপ্তাহে একটা ক্লাস আমরা গুগল মিটে নেই, কিন্তু ইলমুস সরফের ক্ষেত্রে আমাদের একটার পর একটা ক্লাসই নিতে হবে। কেননা এই ইলমুস সরফের বিষয়টা হচ্ছে কিছু পড়া আদায় করতে হয়, একদমই আদায় করতে হয়। তো নাহুর ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ায়, নাহুটা আমরা প্র্যাকটিস ক্লাসে অনেকটা হয়ে যায়, সরফ ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস ক্লাসে অনেকটা আয়ত্ত হয়ে যাবে, তারপরও একটু পড়া আদায় করার প্রয়োজনীয়তা বোধ করছি, বিশেষ করে সরফ ক্লাসে। সেক্ষেত্রে পড়াটা একদম ভালোভাবে আদায় করার জন্য আমরা একটা ক্লাস লাইভ স্মার্ট বোর্ডে নিব, আরেকটা ক্লাস আমরা গুগল মিটে নেব, সেখানে স্মার্ট বোর্ড ইউজ করব না, আমরা ল্যাপটপে ক্লাসটা নেব। এবং আমরা যেহেতু ক্লাসটা দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে আমরা দীর্ঘ একদম বেসিক থেকে একদম ধারাবাহিকভাবে আগাবো। এবং আমাদের আরেকটা টার্গেট হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থী না, যারা শিক্ষক তারাও যাতে করে আমাদের দেশের, যেহেতু আমাদের নাহু কোর্সে প্রায় 130 জন প্লাস শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তো তারা আপনারা অধিকাংশ আমাদের শিক্ষার্থীদের অধিকাংশ প্রায় 80% বা 70% হচ্ছেন শিক্ষক। তো সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে একজন শিক্ষক কিভাবে টিচিং দিবে সেই সিস্টেমটা আমরা দেব। এবং আমরা প্রত্যেকটা আলোচনা পিডিএফ শিটের মধ্যে উপস্থাপন করব এবং আমাদের চেষ্টা করা থাকবে যে সর্বোচ্চ সহজভাবে একজন শিক্ষার্থীকে কিভাবে বোঝানো যায় সেই টেকনিকটা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, আমাদের যে কোর্সটি, এই কোর্সের ব্যাপারে আমরা আরও কিছু কথা বিস্তারিত যুক্ত করতে চাই। সেটা হলো আপনার আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাসের আমাদের যদি ধারণা পেতে চান আমাদের ক্লাসগুলো কোর্সগুলোর ব্যাপারে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিনিয়তই কিন্তু নাহু সরফের উপর ভিডিও আসে। বিশেষ করে নাহু সরফের আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ একজন শিক্ষার্থীর এলমের সূচনা হয় নাহু সরফ দ্বারা। একটা ছাত্র যদি নাহু সরফ না পারে সে কিন্তু আর মানে কিতাবাদি পড়তে চায় না, বা যে কোনো এলমি সেক্টরে সে কিন্তু আস্তে আস্তে সরে আসতে চায়। তো নাহু সরফ না পারলে পারা যায় না। তো নাহু যেমন গুরুত্বপূর্ণ, সরফটাও তেমন গুরুত্বপূর্ণ। নাহু এবং সরফ দুটো পরস্পর মানে একটার সাথে একটা সাপোর্ট, একটাকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমরা এলমুল সরফটাকে আমরা এখন এমনভাবে উপস্থাপন করব যাতে করে একজন শিক্ষার্থীর সরফের যে ভয়টা সেটা কেটে যায়। যদি পড়া আদায় নাও করে, শুধু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করে, আমি আশা করি, অন্তত পক্ষে আমি আশা করি যে একজন শিক্ষার্থীর জীবনের জন্য ইলমুস সরফের ভয় চলে যাবে এবং সে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আগাবে। এবং আমরা চেষ্টা করব সব সময় সাপোর্ট, আমাদের প্রশ্ন করার জন্য সুযোগ থাকবে সব সময়। এবার প্রশ্ন করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, আমাদের গ্রুপটা পাবলিক করে দেওয়া আছে, সেখানে যে কোনো সময় প্রশ্ন করলে আমরা উত্তর করার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাদের নাহু কোর্সে আছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের সিস্টেমগুলো। তো আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে যে ক্লাসটা বোঝানোর জন্য যতগুলো প্র্যাকটিস ক্লাস দরকার, আমি আগে বলেছিলাম 10টা ক্লাস দেবো, এখন দেখছি যে না, কিছু ক্লাস বোঝানোর জন্য 10টা, আবার কিছু 15টাও লাগতে পারে, আবার কিছুটাতে 5টাও লাগতে পারে। ওই ধারাবাহিকতা ঠিক রাখবো আমরা, যেভাবে যেই ক্লাস বোঝানোর জন্য যেরকম সময় দেওয়ার প্রয়োজন আমরা সেভাবে দেবো। আমাদের মূল লাইভ ক্লাস হবে 40টা, কিন্তু লাইভ ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ক্লাস আমাদের প্রত্যেকটা টপিকের অনুযায়ী, আমাদের যখন যেই টপিকটা আলোচনা শেষ হবে আমরা সেটা প্র্যাকটিক্যালি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে দেখাবো ইনশাল্লাহ।
তো আমরা মূল কথায় চলে যাচ্ছি আমাদের ইলমুস সরফ। এখন ইলমুস সরফটা কি এই বিষয়টা আমাদের একটু ধারণা হওয়া দরকার। দেখেন, ইলমুন নাহুর আমরা আলোচনা করেছিলাম, দুইটা পার্টে আলোচনা করে ইলমুন নাহু। একটা হচ্ছে তারকিব, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যেটা একটা হচ্ছে তারকিব, আর হচ্ছে আমরা বলেছিলাম যে শব্দের শেষে এরাবটা কি নেবে এটা নিয়ে কথা বলে, ঠিক আছে? তো এটা নিয়ে কথা বলে নাহু। এখন সরফের কাজটা কি দেখেন, সরফ মানে হচ্ছে ইলমুস সরফের মানে সরফের স্বাভাবিক অর্থ হচ্ছে ঘোরানো বা তাসরিফ মানে হচ্ছে আপনার পরিবর্তন করা। তো বিষয়টা হচ্ছে আমি একটু সহজে বলতে চেষ্টা করি আপনাকে। মনে করেন আমাদের সরফের মূল কাজ হবে ভার্ব নিয়ে, অর্থাৎ ফেল নিয়ে, এবং কিছু এসএম রয়েছে যেগুলো রূপান্তর হয়, চেঞ্জেবল, কিছু চেঞ্জ হয়। তো সেই এসএম গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সরফের মূল কাজ কয়টা? একটা হচ্ছে ফেল, ভার্ব। আমরা আবার বলছি, আমরা এখানে শুধু মিজান পড়াবো না, মুনসাহিব পড়াবো না, আমরা মিজান থেকে মুনসাহিব শুরু করে তালিল পর্যন্ত পড়াবো। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে সরফের বিষয়টা একটু নিশ্চিত করি যে সরফটা কি। সরফ মানে পরিবর্তন, তাহলে সরফ পরিবর্তন দুই জায়গা হবে, একটা হচ্ছে ফেলের মধ্যে, একটা হচ্ছে এসএম এর মধ্যে। ফেলের মধ্যেই সব, এসএম এর মধ্যে অল্প কিছু আছে, এসএম এ মুশতাক যেগুলো আছে এগুলোর মধ্যে হালকা কিছু পরিবর্তন, আর অধিকাংশ কাজটা আমরা ফেল নিয়ে করব। ওকে, ফেলের চেঞ্জটা কি আসলে আমরা এই জিনিসটা একটু ধারণা নেই। আমরা যদি একটু নোটবোর্ড থেকে দেখি ফেলের চেঞ্জ কি, ফেলের চেঞ্জটা কি আসলে সরফ কি নিয়ে আলোচনা করবো। আপনি দেখেন, আমরা যদি ইংরেজি ভাষায় পড়ি, মনে করেন আমি বললাম আই গো, ঠিক আছে, একটা ভার্ব। যদি আমরা এটা কিন্তু প্রেজেন্ট, অর্থাৎ এটা আরবি ভাষা বলা হয় মুদারে। এখন আসেন, মুদারের ভিতরে দুইটা টেন্স পাওয়া যায়, আমি বলে দিচ্ছি যে কারণ আবার প্রেজেন্ট এবং ফিউচার, হ্যাঁ, ফিউচার এই দুইটা টেন্স কিন্তু মুজারের মধ্যে পাওয়া যায়। তো সেটা আমরা মুজার আলোচনা করব। আপাতত শুধুমাত্র আমরা বুঝাচ্ছি চেঞ্জটা কি, মানে আরবি ভাষায় চেঞ্জটা কি, ইংরেজি ভাষা থেকে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এই যে ভার্বটা দেখছেন, এই ভার্বটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার বলতে কীরকম বোঝায়, যেমন আমি যেমন আই গো বললাম, এখন যদি টেন্স চেঞ্জ করি আমরা আমরা এর পরবর্তী টেন্স যদি যাই, তাহলে আমরা কি করব, কন্টিনিউয়াসে আই এম গোয়িং, ঠিক আছে? আবার আমরা মনে করেন আই হ্যাভ গন, ওকে, এই জায়গাটা একটু বুঝেন। এই ভার্বটা কি হইল, গো হইল, এরপর গোয়িং চলে আসলো, এরপর গন হইল, এবং প্রত্যেকটার সাথে সাথে কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে। আমি যাই, আমি যাচ্ছি, আমি আই হ্যাভ গন, আমি গিয়েছি, চেঞ্জ হচ্ছে। আবার যদি আমরা আরেকটু বলি, মনে করেন আমরা বললাম আই ওয়েন্ট, এতক্ষণ গো ছিল, এখন ফার্স্ট টেন্সে এসে এটা ওয়েন্ট হয়ে গেছে। তো এই যে সিস্টেমটা ইংরেজি ভাষায় যেটাকে আমরা টেন্স বলি, টেন্সের যে সিস্টেম, ঠিক সেম টেন্স নিয়ে আলোচনা করবে কিন্তু ফেল। ফেল আলোচনা করবে কিরকম, এখন আমি যাচ্ছি, আমি অতীতে গিয়েছি, আমি যদি বলি যে আমি এখন যাই, তাহলে আমাকে একটা আরবি বলতে হবে। আমি এখন যাচ্ছি, তাহলে আরেকটা আরবি বলতে হবে। আমি গিয়েছি, তাহলে আরেকটা আরবি বলতে হবে। ইংরেজির ক্ষেত্রে যেমন, তাহলে প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে। এরপর ইংরেজির থেকে আরবির ভাষার শব্দ বেশি হওয়ার কারণটা আমি বলি। দেখেন, ইংরেজিতে ভার্বের চেঞ্জটা কিরকম হয়, আমরা একটা যেটা দেখেছি, গো, ওয়েন্ট, গন, গন। এরপরে যদি আমরা ধরি গোয়িং, অথবা টু গো, ইনফিনিটিভ হিসেবে টু গো। এই যে কয়েকটা চেঞ্জ, এই অল্প কয়েকটা চেঞ্জই কিন্তু আপনি ইংরেজি গ্রামারে পাবেন। এবার যদি অক্সিলারি ভার্ব ধরতে যাই তাইলেও কিছু বাড়বে। দেখেন, অক্সিলারি ভার্বটা যদি ধরতে যাই তাহলে কিন্তু কিছুটা বাড়বে। যেমন সে মাঝে মাঝে তো ইজ হবে, ইজ গোয়িং, আবার মাঝে মাঝে ওয়াজ গোয়িং, গোয়িং। এরপরে মডেল অক্সিলারি যদি অ্যাড করি তাহলে আরও কিছু বাড়বে। যদি আমরা কিন্তু আরবির ক্ষেত্রে হয় কি, আমরা তো এখানে ইংরেজির ক্ষেত্রে শুধু মূল ভার্বটা নিয়ে কথা বলি, ভার্বের ভিতরে কি থাকে না, অক্সিলারি ভার্বও থাকে না, আবার পার্সনও থাকে না, ওটা সাবজেক্টও থাকে না। কিন্তু আরবির বিষয়টা একটু ভিন্ন। আরবিতে একসাথে সব চলে আসে। মনে করেন আমি যাই, আই গো, আই গো। তো আরবি ভাষায় এখানে দেখেন
অথবা আমি যাচ্ছি, একটু একটু জটিল করি, আই অ্যাম গোয়িং, ঠিক আছে? আমি যাচ্ছি। তো আরবি ভাষায় এই আই আসবে না আলাদা, এম আলাদা আসবে না, গোয়িং আলাদা আসবে না, আইএনজি আলাদা থাকবে না, একটা শব্দের ভিতরেই সব চলে আসবে। যদি আমি আরবি করি এটাকে কি বলবো? যাওয়া আরবি কি? জাহাবা, তাহলে আযহাবু, ঠিক আছে? এই একটা শব্দের ভিতরে এটা আছে, অক্সিলারি ভার্ব আছে, আইএনজি আছে, যা দরকার সব আছে। তো যার কারণে বা আরবি ভার্বের চেঞ্জটা একটু বেশি হয়। তো চেঞ্জটা কখন হয়? আপনি দেখেন ইংরেজিতে যেমন টেন্স তিন প্রকার, আরবি তো ঠিক সেম তিন প্রকার। আপনি আরবি ইংরেজির মধ্যে যে খুব একটা পার্থক্য পাবেন তা না, কিন্তু চেঞ্জটা একটু বেশি হয়। বেশি হওয়ার কারণটা আরেকটা কারণ আমি ব্যাখ্যা করি। দেখেন, মনে করেন আই ইট, ঠিক আছে, আমি খাই। তো সেখানে আই ইট আমি খাই না, তো এটা যদি আমরা করি ভার্বের মধ্যে চেঞ্জ হয় না, একটা অক্সিলারি ভার্ব যুক্ত করতে হয় চেঞ্জ করার জন্য। যেমন আই ডোন্ট ইট। তো আমি খাই, এটা হচ্ছে গিয়ে কি আই ইট। আবার আই ডোন্ট ইট, আমি খাই না। শুধু আরবির ক্ষেত্রে এই ডোন্টের বদলে মা ব্যবহার করব, এই মা ব্যবহার করে চেঞ্জ করে দিবে। যদি আমরা এরপরে যদি আপনার এই অক্সিলারি ক্ষেত্রে মা যুক্ত হবে, ওই মাটাও ফেলের মধ্যে চলে আসবে। সব আলোচনাগুলা এক ফেলের মধ্যে সব চলে আসবে, অর্থাৎ এক ফেলের আলোচনার ভিতরে আপনার মানে গ্রামাটিক্যাল যত আলোচনা আমরা ধীরে ধীরে পড়ি টেন্সের আলোচনার পরেও সব আলোচনা আমাদের সরফের মধ্যে ঢুকে যাবে। এই জন্য সরফের রূপান্তরটা একটু বেশি। কিন্তু একবার যদি আপনি এটাকে সেট আপ করে নিতে পারেন নিজের সাথে, তাহলে আমার মনে হয় যে আরবি ভাষায় কথা বলার ক্ষেত্রে, আরবি লেখার ক্ষেত্রে, আরবি পড়ার ক্ষেত্রে, আরবি অনুবাদের ক্ষেত্রে আপনার কাছে আর কষ্ট মনে হবে না। একটু যদি বিষয় ভিতর থেকে নিতে পারি আমরা, যেমন ইংরেজিটা আমরা ভিতর থেকে নিতে পারি। মানে আমি খাই, এটা ইংরেজি সবাই পারি, কিন্তু আমি মানে কি বলে আমি খাই, এটা আরবি করার জন্য অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য, অথচ একদম সহজ একটা ব্যাপার ছিল, ঠিক না? দেখেন, আমি খাই, আই ইট, এটা আর যদি আমরা আরবি করি তাহলে আমরা কি করব? আমরা সহজে চিন্তা করব, আমি খাই এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের আরবিতে কি হবে? প্রেজেন্ট টেন্সের বাক্য হবে, তাহলে কি হবে? আকুলু, তাহলে প্রেজেন্টের একটা অর্থাৎ মুজার একটা ভার্ব আকুলু আর কি, হ্যাঁ, তালিল হয়ে আকুলু হয়েছে। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু সহজ যদি আপনি একটু অভ্যস্ত হতে পারেন, একটু সময় নিয়ে থাকতে পারেন। আরেকটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে ইংরেজির চেয়ে আরবি সহজ। এই কথাটা আসলে বলে মানুষকে বিভ্রান্ত করার কিছু নেই। ইংরেজি আরবিকে কম্পেয়ার করার কিছু নাই। আরবি সমৃদ্ধ বেশি, আরবি ভাষা বেশি, আরবির শব্দভাণ্ডার বেশি, আরবির জ্ঞান বেশি, এই জন্য আরবির গ্রামাটিক্যালস রুলস অনেক বেশি। সুতরাং এটাকে ইংরেজির সাথে কম্পেয়ার করা যায় না আমি মনে করি। যাক, আমরা মূল কথায় চলে যাচ্ছি। তাহলে আমাদের কাজ কি? মানে আরবি ভাষায় আমি এখন বর্তমানে যদি আমি থাকি তাহলে আমি কি বলবো? আমি খাচ্ছি, আমি লিখছি, আমি লিখেছি, একটা ব্যাপার থাকবে। আবার যদি অতীতে বলি আমি খেয়েছিলাম, আবার ভবিষ্যতে যাই তাহলে আমি খাবো। এই কথাগুলোর আরবি কি হবে? আমি খাই, আমি খাবো না, আমি খাই না। এই যে আরবিগুলো, এই আরবিগুলো শেখার জন্য সরফের একটা রুলস, একটা শব্দ থেকে মাজদার থেকে আমরা এই এক একটা শব্দ ব্যবহার শিখবো, একটা শব্দে কিভাবে অর্থ করা হয়, কিভাবে ব্যাখ্যা করা হয়। তো আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে তাহকিক। তো তাহকিকের ব্যাপারে আপনাদের ধারণা আমি মনে করি আছে, কারণ তাহকিক মানে কি? সিগাটা জানতে হবে, সিগাটা কোন অবস্থায় আছে, সেটা কি পুরুষের জন্য নাকি মহিলার জন্য, এটা একটু ডিফারেন্স কিছু আছে। যেহেতু ওই ইংরেজির ক্ষেত্রে এগুলো আলাদা ব্যবহার করতে হয়, সব বার্বের ভিতরে এখানে ঢুকানো হচ্ছে, এই জন্য একটু যদি আমরা সময় নিয়ে চিন্তা করি দেখবে একদম সহজেই আমাদের আয়ত্ত হওয়া সম্ভব। ইংরেজিতে যেমন আমরা কথা বলতে পারি, সরব জানলে আপনি আরবি ভাষায়ও কথা বলতে পারবেন যে কোনো শব্দ। তো বাক্য, পুরা বাক্যের জন্য আমাদের নাহর জ্ঞানের প্রয়োজন, কিন্তু স্বাভাবিক যে শব্দগুলো, আমি খাই, আমি খাচ্ছি, আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, এই যে শব্দগুলো আমরা বলি প্রতিনিয়ত, এবং কোরআন শরীফের ব্যবহার, হাদিসের ব্যবহার, এই শব্দই তো, ফেল ছাড়া কি আছে? সবই তো অর্থ ফেলের উপর। তো এই ফেলগুলো কিন্তু টোটাল এই ফেলের যে বিস্তারিত আলোচনাগুলো, সেটা কিন্তু ইলমুস সরফ আমাদেরকে শিখাবে ইনশাআল্লাহ। তো আমরা খুব ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালি আস্তে 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 আমরা আগাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে সফাতুল মাসাদিদ থেকে কিছু শব্দ কাস্টমাইজ করে নিয়ে আসছি। তো এটার কারণ হচ্ছে ভাষা ডিপেন্ড করে কিন্তু
আপনার কিসের উপর, শব্দ ভাণ্ডারের উপর। শব্দ ভাণ্ডার যদি সমৃদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বলতা থেকেই যায়। তো আমরা এই জন্য আমরা চাচ্ছি যে কাস্টমাইজ করে, আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, আমরা জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমাদেরকে যদি একটু জানাতেন উপকৃত হতাম। এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এলমি দিন প্রচারের স্বার্থে আমরা আশা করব আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো ছড়িয়ে দিবেন সবার কাছে। এই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে যে আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো ছড়িয়ে দিবেন, ঠিক আছে। এখানে একজন লিখেছেন অতীতকাল বা মাজি আকাল, তো বুঝতেছি না, যাই হোক। পিডিএফ কোর্সে ছাত্রদের দেওয়া হয়েছে, হ্যাঁ পিডিএফ কোর্সে ছাত্রদের দেওয়া হয়েছে এবং আমি তো এটা পাবলিকলিও দিয়েছি, কেউ না পেলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথম ক্লাসের পিডিএফটা আমরা সাধারণত দিয়ে দিই সবাইকে। ও আমার কাছে মাঝি আকালতু এটা কি বুঝতেছি না, কোনো প্রবলেম কিনা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করার জন্য, অনেকে শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো আমরা কথা শুরু করব। মূল কথা, আমাদের পিডিএফ শিটে যে কথাগুলো ধারাবাহিকভাবে চলবে। তো ইংরেজিতেও সাধারণত আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। তো সেটা আজকে আমরা প্রেজেন্ট টেন্স না আলোচনা হয়, কিন্তু দেখেন আগে তো অতীত নাকি, তো আরবিতে আগে অতীতের আলোচনা হয়, এরপর আপনার কি হয় বর্তমান প্রেজেন্টের আলোচনা হয়। তো আমরা আগে আলোচনা করব অতীত টেন্স, যেটা অর্থাৎ অতীতকাল প্রকাশ করে যে শব্দগুলো, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম। আমি খেয়েছি এই শব্দটা নিয়ে একটু বলে দিই। যেমন আমি খেয়েছি, তো কোনো প্রবলেম হলো কিনা আমি জানি না, হলে আপনার কমেন্ট করে আমাকে জানাবেন। আমি খেয়েছি এটা ইংরেজি ভাষায় কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়, কিন্তু আরবি ভাষায় এটাকে আমরা ফার্স্ট বলতে ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ নর্মাল একটা ফার্স্টের মধ্যে ব্যবহার করব, মাঝি মুতলাকের মধ্যে ব্যবহার করব। এই বিষয়টা একটু ডিফারেন্স থাকবে। ওকে, আমাদের এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তো সরফের যে শাব্দিক অর্থ মানে ঘোরানো ফেরানো বা রূপান্তর, ঘূর্ণন যেটা। ওকে, এলমু সরফের একটি সংজ্ঞা আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে এমন এলএমকে বলা হয় যার দ্বারা সিগা সমূহের পরিচয় জানা যায়। এখন সিগা কি এটা আপনারা জানতে পারবেন সামনে, ঠিক আছে। এগুলো তো সব এটা নিয়ে তো আলোচনা। এবং শব্দ সমূহের গর্দান মানে হচ্ছে যে রূপান্তরগুলো আর কি, গর্দান মানে হচ্ছে রূপান্তরগুলোর পদ্ধতি, কেমনে রূপান্তর করবেন এগুলোর পদ্ধতি জানা যায়। এবং এক সিগা থেকে সিগা মানে শব্দরূপ, সিগা মানে মূলত শব্দরূপ। হ্যাঁ, তো এটা একটু আলোচনা করবো আমরা। এই একটা শব্দ থেকে আরেকটা শব্দতে, এক সিগা থেকে আরেক শব্দ, মনে করেন ফালা একটা সিগা, এটা থেকে আমরা আরেক সিগা যাব কিভাবে, ফালতুতে কিভাবে যাব, এই সিস্টেমটা জানবো। অর্থাৎ ফালা মানে সে করেছে, ফালতু মানে আমি করেছি, সিস্টেমটা কিভাবে জানবো আমরা, এটা আমরা এবং আমরা টোটাল জিনিসগুলো আমরা মূলত এখন তো বিস্তারিত লিখেছি, এরপরে শীটের শেষে দিয়ে দেখবেন আপনারা সংক্ষেপ আবার উপস্থাপন করেছি। ওকে, দেখেন, আর আমাদের মানে আরবি ভাষার এই অল্প কয়টা শব্দ মুখস্থ করলে আপনার বেসিক হয়ে যাবে। বেসিকের জন্য যে বিশাল পড়তে হবে তা না, যে কোনো বেসিকের জন্য একদম অল্প কিছু ক্লাস করলে, আপনি যদি অল্প কয়টা ক্লাস করেন, আমাদের 5টা-10টা ক্লাস করলে আপনার বেসিকটা হয়ে যাবে, বেসিকের জন্য আর প্রবলেম হবে না। আর অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের যেটা আলোচনা করলাম আমরা, এক কথায় আমরা যদি বলি তাহলে আমরা কিভাবে বলবো, আমরা বলবো এসএম ও ফেল যে শাস্ত্র মানে রূপান্তরযোগ্য, যেগুলো চেঞ্জেবল আর কি, চেঞ্জ হয়, এই আলোচনা করে তাকে ইলমুস সরফ বলে। অর্থাৎ রূপান্তরযোগ্য এসএম এবং ফেল দুইটা নিয়ে যারা আলোচনা করে, ওই যে এসমে মুশতাকগুলো আছে এই জন্য এসএমকে আমরা আনছি। এখানে আসেন, আলোচ্য বিষয় হচ্ছে কি রূপান্তরযোগ্য এসএম এবং ফেল, এগুলো নিয়ে আলোচনা করবে ইলমুস সরফ। অর্থাৎ যেই ফেলগুলো, যে ভার্বগুলো পরিবর্তন হয়, ঠিক আছে, এবং যে নাউনগুলো পরিবর্তন হয়, দুইটাই নিয়ে আলোচনা করবে। এরপর উদ্দেশ্য কি, কেন আমরা পড়বো এটা, সরফ কেন পড়বো আমরা? সরফ পড়ার কারণ হচ্ছে শব্দের গঠন এবং রূপান্তরের ভুলভ্রান্তি। কারণ আপনি যদি কি বলে এই ফালার জায়গায় আপনি ফুইলা লাগাই দেন, তাহলে তো আপনি হবে না। অথবা আপনি ফালার জায়গায় ইয়া ফালু লিখলেন, তাহলে তো হবে না। এটা তো ভুলভ্রান্তি, আপনাকে কি করতে হবে, এই ভুলভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা, মানে জেহেন মানে আমাদেরকে রক্ষা করবে আর কি, আমরা যাতে করে এই ভুলভাল চিন্তা ভাবনা থেকে সরে আসতে পারি।
তো আমাদের ঠিক সেম লেভেলে আমরা আলোচনা আবার চলে আসতেছি। আমরা নাহুতে যেভাবে আলোচনা করছিলাম, খেয়াল আছে কিনা? কালিমা 3 প্রকার, ইসম, ফেল, হরফ। আমাদের এখানে আলোচনা করব, আমরা বেসিকলি আলোচনা করব, হরফ নিয়ে তো আলোচনা করবই না, এটা তো বাদ, এটা আলোচনা করবই না। আর ফেল নিয়ে মূল আলোচনা চলবে, ফেল নিয়ে আর কিছু এসএম নিয়ে, একদম মানে কিছু এসএম নিয়ে আমরা আলোচনা করব, আর মূল আলোচনা আমাদের চলবে ফেল নিয়ে। আশা করি বুঝতে পারছি। এসএম ফেলের সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। ওকে, এখন কথা হচ্ছে এসএম এর প্রকার তো অনেক। তো যখন যে প্রকার আমরা মারেফা নাকেরা পড়েছি, মোরাব মাবনি পড়েছি, মুজাক্কার মুয়ান্নাস পড়েছি, আস্তে আস্তে যখন যে প্রয়োজন হয় আমরা এটা নিয়ে আলোচনা করি। এসএম এক এক দৃষ্টিকোণ থেকে এক এক রকম হয়ে থাকে। তো এখানে আমরা এসএম কে প্রধানত 3 ভাগ করেছি। কোন দৃষ্টিকোণ থেকে? যে একটা ফেল মানে বের হওয়ার দৃষ্টিকোণ থেকে, যে ফেলটা কোথা থেকে আসে, সরি মানে এসএমটা কোন দিক থেকে আসে, আসার দৃষ্টিকোণ থেকে, মানে আবিষ্কার হওয়ার দৃষ্টিকোণ থেকে। তো এটা 3টা ভাগের মধ্যে আমরা প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে মাজদার। মাজদার আমাদেরকে সফাতুল মাসাদিদ তো আমরা বললাম কাস্টমাইজ করে আপনাদেরকে দিয়েছি শীটের মধ্যে। এবং যে বিষয়টা হচ্ছে মাজদার কাকে বলে? মাজদারটা যে এসএম থেকে মানে ভার্বগুলা বের হয়, মানে ভার্ব মানে এই যে প্রহার করা, তো এই প্রহার করাটা দরাবা, এই দরাবাটা কার থেকে বের হয়েছে? আর দর্ব থেকে বের হয়েছে। এই যে শব্দগুলো থেকে বের হয়ে আসে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মাজদার। তো এই মাজদার আমরা পড়াবো। সফাতুল মাসাদিদটাকে আমরা কাস্টমাইজ করে আপনাদের প্রত্যেক দিন আমরা কি করব? সফাতুল মাসাদিদ থেকে আমরা কিছু কাস্টমাইজ করে পড়া দেব প্রত্যেক দিন পিডিএফ শিটে। তাহলে আমাদের মাজদারের একটা ধারণা অবশ্যই হবে, এবং এটার ধারণার কোনো বিকল্প নাই। আর প্রত্যেকেরই একটা ডিকশনারি থাকা উচিত, এবং শব্দজ্ঞান ছাড়া কোনো ভাষাই শেখা যায় না। শব্দজ্ঞান নাই, আপনি গ্রামাটিক্যাল সব পড়ে লাভ নেই। শব্দজ্ঞান থাকলে এরপরে গ্রামাটিক্যাল পড়ে একটা মজা পাওয়া যায়। যেমন আপনি আদ-দর্ব অর্থ কি জানেন না, এটা যদি না জানেন তাহলে কিন্তু এটা পড়ে একটা মজা পাইতেছেন না। এখন আমি কিন্তু আদ-দর্ব অর্থ বলিনি। আদ-দর্ব অর্থ হলো কি? প্রহার করা। ওকে, এরপর আসেন মুশতাক কাকে বলে। তাহলে আমরা মুখস্থ করব। আমরা এসএম এখন যেভাবে পড়ছি, এসএম প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে মাজদার, মুশতাক, জামেদ। মাজদার, মুশতাক, জামেদ। আমরা কিন্তু আগামী ক্লাসে এটা পড়া নেব। অন্তত কিছু না পারলে এই 3টা বলতে হবে। আমরা সহজ কথা বলবো। ফেল আমরা বলবো এসএম 3 প্রকার, প্রধানত কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মাজদার, একটা হচ্ছে মুশতাক, একটা হচ্ছে জামেদ। এটা মুখস্থ করতে হবে। এখন মাজদার কাকে বলে মুখস্থর দরকার নাই, যার থেকে ফেল বের হয়, যার থেকে ফেল কোনো কাজ হওয়া করাকে বোঝায়। হ্যাঁ, যে এসএম সরি যে এসএম কোনো কাজ হওয়া করাকে বোঝায়, এটা আপনি বলতে পারেন। অথবা যার কাছ থেকে ফেল বের হয়, হ্যাঁ, এটা বলতে পারেন। মুশতাক বলতে কি? এখন আসেন, এটা তো ফেল থেকে আসছে, মানে ফেল, এটা থেকে ফেল আসছে, বের হয়েছে ফেল। আর এই ফেল থেকে যে বের হয়, ফেল থেকে যে এসএম গুলো আসে, যে এসএম গুলা ফেল থেকে আসে, যেমন দরাবা, ইয়াদ্রিবু, দরবান্ত মাজদার, ফাহুয়া দরেব। এই যে দরেবুন শব্দটি, এটা কিন্তু এই দরাবা থেকে আসছে, এই দরাবা ইয়াদ্রিবু থেকে আসছে, দরেবুন এটা কিন্তু এসএম। তো এরকম অল্প কিছু শব্দ আছে, এটাকে বলে ইসমে মুশতাক। এটা আমাদের একটা ক্লাসই যথেষ্ট বোঝার জন্য, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বাহ একদিনে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আর কি? আর হচ্ছে জামেদ। জামেদ যে নিজেও কোনো শব্দ থেকে বের হয় না। পৃথিবীর সব শব্দই জামেদ, সহজ কথা মনে রাখবেন, সব শব্দই জামেদ। আর যেটা থেকে ফেল বের হয় এটা মানে মাজদার। আর যা ফেল থেকে যেটা আসে রূপান্তর হয়ে বা ফেলের গবেষণার পরে যেই যেটা আসে এটা হচ্ছে, যেমন আপনি বললেন ঢাকা, আপনি বললেন যে কোনো একটা শব্দ বললেন, আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, যে কোনো একটা শব্দ যদি আপনি বলেন যেটা কোনো ফেল থেকে আসে না, ফেলের সাথে সম্পৃক্ত না, এই শব্দগুলো থেকে কেউ বাইরে না। যেমন জায়েদ, ওমর, ফারুক, যা আছে সব। এটার একটা ধারণা দিলাম কারণ এটার সামনে আলোচনা আসবে, নিউ টেনশনের কিছু কারণ নেই। এখন আমি একটা বলি, আমাদের কাজ কি? পুরা মিজানে আমাদের আলোচনা কি কি? মিজানটা বুঝেন। মিজানে আলোচনা হচ্ছে, টোটাল মিজানে আমাদের আলোচনা হবে মাজি, মুজারে, আমর, নাহি আর ইসমে মুশতাক, যেটা এসএম। হ্যাঁ, এই ইসমে মুশতাক। তাহলে একটু মুখস্থ করতে হবে। আমি যদি একটু জিজ্ঞাসা করি আপনাকে, পুরা মিজানে, মিজানের মধ্যে আমরা সব, পুরা মিজান বইয়ের মধ্যে মিজানের আলোচনা আমরা কয়টা জিনিস শিখবো? মাজি, মুজারে, আমর, নাহি, ইসমে মুশতাক।
মাজি বলতে কি বুঝেন? অর্থাৎ অতীতকালে, আপনি যখন অতীতকালের কোনো শব্দ প্রকাশ করবেন, আপনি গিয়েছিলাম, খেয়েছিলাম, যাচ্ছিলাম, এই যে শব্দগুলো অতীতের শব্দগুলো আপনি কিভাবে বলবেন? এটা জানতে পারবেন আপনি কোথায়? মাজির আলোচনায়। বর্তমান এবং ভবিষ্যৎ জানবেন কি দ্বারা? প্রেজেন্ট এবং ফিউচার জানবেন মুজার আলোচনায়। আর এরপরের যে আলোচনাগুলো আসবে সেটা হচ্ছে আমর। আমর তো বুঝেন, অর্ডার করে যেটাতে, নির্দেশনা দেয়। তো আপনি অর্ডার করবেন কিভাবে? আরবি ভাষায় আপনি কিভাবে অর্ডার করবেন? এই অর্ডারের জন্য আপনি আমর জানতে হবে, আর নিষেধ করার জন্য নাহি জানতে হবে। আর কিছু শব্দ আছে যেগুলো আপনার কি বলে, মানে কি বলে, এসএম ফেল থেকে বের হয়েছে এবং সেটাতে কি মানে কি ধরনের অর্থ দেয় বলবো আপনাকে। যেমন কর্তাবাচক বা কর্তৃবাচক, বা কিভাবে বলা যায়, যে শব্দগুলো যেটা ইসমে মুশতাকে আলোচনা হবে, এই শব্দগুলো মাঝে মাঝে আপনার মানে কর্তাবাচক হবে, মাঝে মাঝে সেটা কোনো গুণ বর্ণনা করবে, কিন্তু যেহেতু চেঞ্জেবল এই জন্য এটা ইসমের আলোচনায় চলে আসছে। যদি নাহুর আলোচনায় এই বিষয়গুলো আসে, কিন্তু মৌলিকভাবে আমরা আলোচনা করবো এটাকে ইসমে মুশতাকগুলোকে কিসের মধ্যে? যেমন দরেবন, এটা হচ্ছে গিয়ে কি, সে প্রহারকারী, অথবা মাদ্রুব, তাকে প্রহারকৃত, তার মাইট দেওয়া হয়েছে, অথবা আল্লাম মানে জ্ঞানী, ইসম ফাইল মোবালাগ, এগুলো কি আপনার ইসমে মুশতাকেরই আলোচনা। এগুলো যেহেতু চেঞ্জ হয় এই জন্য সরফের মধ্যে প্রবেশ করছে। তো মূলত আলোচনা কিন্তু এগুলো, এটা 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 এটা। আর অ্যাডিশনাল হিসেবে ধরতে পারেন মুশতাকটাকে, মুশতাকের আলোচনাও প্রয়োজনীয়। ওকে, আমরা আমরা বলছিলাম কাউ কয় প্রকার? তিনটা, মাজি, মুস্তাকবেল হাল। তো মুস্তাকবেল হাল তো নিয়ে নিছে মুজারে, মুজারের মধ্যে দুই কালি আছে, এক শব্দ দিয়ে উনি প্রেজেন্ট এবং ফিউচার বুঝাবেন। তাহলে আমাদের সর্বপ্রথম যে কালটা নিয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে মাজি। মাজিটাকে আমরা কিভাবে পড়বো? অতীতের শব্দগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখেন, মাজির ক্লাসিফিকেশন নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। আরবরা মাজিরকে ক্লাসিফিকেশন করে না, একটা ব্যাপার। মাজির ক্লাসিফিকেশন বলতে আমি আগে বুঝাই আপনাদেরকে। যেমন মাজি এখানে 6 প্রকার, মাজির প্রকারভেদ 6টি প্রকার দেওয়া হয়েছে এখানে। একটি হচ্ছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নি। এই 6টি প্রকার কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। তো আপাতত আপনি এগুলো মুখস্থ করতে হবে, মানে যেহেতু এগুলো আমাদের দেশের প্রায় সব মিজানের কিতাবে এই আলোচনাটা আছে। এখন ওই যে সুফিল ফুয়াদ সাহেব আবার কাইফান আত্তাল্লামুল ইনশা যে কিতাবটা লিখেছেন, দ্বিতীয় খণ্ডে আবার উনি আলোচনা করেছেন, উনি আবার 6 প্রকার না করে উনি 3 প্রকার করেছেন। মাঝি মুতলাকটা আগে রাখছেন, বয়েদ এবং ইস্তেমরারি রাখছেন। তো এই বিষয়টা আমি একটু বলতেছি, আগে আমরা এটা মুখস্থ করে নিই। ওকে, দেখেন এখানে আমরা একটা কথা অ্যাড করেছি। দেখেন, মাজির সরববিদগণ যারা সরব নিয়ে গবেষণা করেন, তারা কেউ কেউ এটাকে 3 প্রকার করেছেন। এই আলোচনাটা বেসিক ক্লাসে দরকার ছিল না, কিন্তু যেহেতু প্রবলেম হবে এই জন্য বলছি, খেয়াল করেন। তো 3 প্রকারের কারণ কি? আমরা ছোটবেলা থেকে মাজিকে কয়েক প্রকার পড়ছিলাম, 6 প্রকার। মাজি মুতলাক, মাজি বয়েদ, মাজি করিব, মাজি ইস্তিমরারি, এই যে বিষয়গুলো, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এখন হঠাৎ করে চেঞ্জ কেন? তো ওনাদের এই চেঞ্জের ভিত্তিটা কি আসলে, এইটা একটু আমি আপনাকে এক্সপ্লেইন করছি। জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে। আমাদেরকে অনেকে ফোন দিচ্ছে, আসলে আমি কিভাবে ফোন রিসিভ করবো বলেন তো? অনলাইনে থাকা অবস্থায় তো ফোন রিসিভ করা যায় না, ঠিক না? আমরা সবাইকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কষ্ট করে লিঙ্কে প্রবেশ করলেই তো আমাদের ক্লাসটা পাওয়া যাবে, ঠিক না? ওকে ওকে, আমরা যে ক্লাসে আছি এটা কিভাবে বোঝাবো? ওকে, দেখেন, তাহলে মাজির আমরা এটা পড়ে আসছি সবসময়। এখন অনেকেই বলতেছে মাজির কোনো প্রকার নেই, তাহলে এটার কি ব্যাখ্যা আমরা করব, এটা আমরা একটু বলি। কেউ কেউ যেমন সফিল ফুয়াদ সাহেব দেখলাম যে ওনার কিতাবে তিনি 3 প্রকার করেছেন, কাইফানাত তাল্লামুল ইনশা, সেখানে উনি 3 প্রকার করেছেন। তো ওনার যেই এক্সপ্লেইনটা সেটা ছিল এরকম যে মাজি মুতলা এবং করিবের মধ্যে আপনার কি থাকে, যেই ইটা থাকে, মুতলাক এবং করিবের মধ্যে সেম অর্থ প্রকাশ করে। প্রথমত বুঝছেন, একটু খেয়াল করেন। মুতলাক, মাজি মুতলাকটা কি? মাজি মুতলাক হচ্ছে স্বাভাবিক মাজি। এখন আসেন আমরা এটার একটা ডিফারেন্স করতে চেষ্টা করি অনেকে, যে নাসার অর্থ হলো
সে সাহায্য করলো, সাহায্য করলো। আর এটাকে বলে সাহায্য করেছে। এই অর্থটাই ভুল, এটা আমি একদমই পছন্দ করতেছি না। করলো কি বলুন তো, আপনার এই ব্যবহার কোথাও আছে? সব কিতাবে লিখবে করলো। নাসার অর্থ সে সাহায্য করলো। আপনি কখন বলেন সে সাহায্য করলো? আমি এই ব্যবহার কখনো করি না। সাহায্য করেছে, তাইলে তো সেম অর্থ হইল। প্রথম কথা হচ্ছে এটা এটা সেম অর্থ হইল। এখন আপনি যদি বলেন কদটা, আমি সফিউল্লাহ ফুয়াদ সাহেবের এটা ব্যাখ্যা করতেছি এখানে। উনি বলতেছে যে কদটা তো আসে কিসের জন্য? যদি এখানে বলেন করিব, তাকরিবের জন্য আসে, করিবের জন্য আসেন, তা আমি বলবো যে কদ তো আরো অনেক অর্থে আসে। মাঝে মাঝে তাহকিকের জন্য আসে, আরো অনেক অর্থে কদ আসে। তাহলে তো অনেক অর্থই আসে, সুতরাং এটা আলাদা প্রয়োজন নেই। আমি আবার বলছি, খেয়াল করেন, নাসার অর্থ যেমন সাহায্য করেছে, কদ নাসার অর্থ সাহায্য করেছে। যদি বলেন যে মাত্র সাহায্য করেছে, আমরা এভাবে অনুবাদ করবো, হ্যাঁ, মাত্র করেছে, কারণ আমরা এভাবে অনুবাদ, কারণ কি এটা আমরা করিবের অর্থ নিয়েছি। তো করিব অর্থ মাত্র সাহায্য করেছে, আর সুদূরার অর্থ হচ্ছে সাহায্য করেছে, নর্মাল করেছে, আর একটু হচ্ছে একটু করিবের অর্থ দিবে মাত্র করেছে। তো ওনারা এই কদটাকে ব্যবহার করতে রাজি না, যেটাকে আলাদাভাবে আর আনার দরকার নেই। এই কদ যখন যে অর্থ দিবে সেই অর্থ আমরা প্রকাশ করব, এই জন্য ওনারা এটা আনে নেই। দ্বিতীয়ত এটা এনেছেন, এটা এনেছেন লাল্লামা ফালা আনেন নাই, লাইতামা ফালা আনেন নাই। ওনাদের এই লাইতামা লাল্লামা ফালা না আনার কারণটা আমি আপনাকে বলি। ওনাদের কথা হচ্ছে লাল্লামা ফালা, এই লাল্লা তো শব্দটা কি, লাল্লা শব্দটা হচ্ছে আমাদের কি বলে, লাল্লার শব্দটা হচ্ছে কি, হরফে মুশাব্বাহ বিল ফেল। তো আর এই মা হচ্ছে মায়ে কাফা। তো হরফে মুশাব্বাহ বিল ফেল তো দুইটা না, লাইতা লা আল্লাহ না, শুধু আরো তো আছে। আপনি ইন্নামা ফাআলা বলেন, ইন্নামা ফাআলা, তা তো বলতে পারেন, হ্যাঁ, কান্নামা ফাআলা হইতে পারে। তো তাহলে তারা বৃদ্ধি করা যায়। ওই জায়গা থেকে ওনারা কি করছে, এই দুইটা প্রকার আনেন নাই, তাহলে তিনটা প্রকার এনেছেন ওনারা। এটা মাজিতে বেশি ব্যবহার হয়। তো এবার আরো কিছু ওলামায়ে কেরাম, বিশেষ করে আরবদের ওলামায়ে কেরাম, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম যারা নাহু সরফ নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন যে না, আরবরাও যেহেতু এটার ব্যবহার নাই আরবদের মধ্যে, এটাও দরকার নেই। কেন দরকার নেই? থাকলো মাজি বয়েদ এবং ইস্তেমরারি। বয়েদে যে রাখলেন আপনি কানা, যদি কানাটা মাজির জন্য মানে আলাদা হয়, তাহলে আপনি তারকিবের সময় এটা ফেলে নাকেস বলেন কেন? বুঝা গেল এটা ফেলে নাকেস। ফেলে নাকেস যদি একটা হয়, তাহলে আরো কয়েকটা তো ফেলে নাকেস আছে, সেগুলো তো আনা যায়, ঠিক না? তো সেই ক্ষেত্রে তো আরো অনেক বাড়ানো যায়। তো এই জায়গা থেকে গবেষণা করে ওনারা বলছে যে না, এটাও প্রয়োজন নাই, শুধু মাজি একটা থাকবে, একদম নর্মাল মাজি, মাজি মুতলাক যেটা। তো এটা একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা করলাম এবং লিখে দিয়েছি এখানে। তো আমার জায়গাটা কি আমি বলি আপনাকে। আমার জায়গাটা হলো, আপনি শিক্ষক বা ছাত্র, এখন পড়াচ্ছেন, পড়তেছেন। এখন আমি যদি এটা টোটাল না পড়াই, আপনি যখন পাবেন কিতাবে, তো কদ দেখলে আপনি স্বাভাবিক অবস্থায় এটা করিবের জন্য অর্থ করবেন, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে কি, সব কিতাবে বাংলাদেশে এখন যত কিতাব আছে, আমার দেখা প্রায় সব কিতাবেই দু একটা বাদে, মানে সব কিতাবেই কিন্তু এই 6 প্রকার আলোচনা করেছে। সুতরাং 6 প্রকারটা আপনি শিখে রাখলে তো কোনো ক্ষতি নেই, আছে নেই তো? এবং আপনি যখন পড়াবেন তখন আপনি পড়াতে পারবেন। ওকে, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্রকারভেদ তো আলোচনা করলাম, এবার আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা আজকের আলোচনায় যেটা শিখবো এবং সবার কাছ থেকে আমরা যেই পড়াটা আদায় করব, সেটা হলো যে পরিভাষাগুলো আগে আগে আপনাদেরকে একটু ধারণা দিই। পরিভাষাগুলা এই সামনে আগানোর জন্য আপনার যে পরিভাষাগুলো এখন দরকার হবে, সর্বপ্রথম আপনার গায়েবটা বুঝতে হবে, এরপরে হাজের বুঝতে হবে, মুতাকাল্লিম বুঝতে হবে, ওয়াহেদ তাসনিয়া জমা বুঝতে হবে, মুজাক্কার মুয়ান্নাস বুঝতে হবে, মারুফ মাজহুর বুঝতে হবে, মুসবাত মানফি বুঝতে হবে। এটা না বুঝলে আপনি সামনে বুঝবেন না। কারণ হলো, একটা ভার্ব যখন ব্যবহার হবে, তো সেই ভার্বের মধ্যে হয়তো ভার্বটা কি হবে, মনে করেন হয়তো মানে আমি বলবো, তাহলে আমি বললে আরবিটা কি হবে? মুতাকাল্লিম জানতে হবে, বুঝতে হবে। মুতাকাল্লিম মানে আমি, আমরাই তো মুতাকাল্লিম, অর্থাৎ যেটাকে ফার্স্ট পার্সন আমরা বলি, যেটাকে ফার্স্ট পার্সন, মনে করেন আই মি, এই তো। তাহলে এটাকে কি বলবো আমরা? এটা মুতাকাল্লিম। আপনি যদি বক্তা মনে রাখতে পারেন করেন, মুতাকাল্লিম মানে বক্তা, ঠিক আছে। আর আপনাকে এটাকে বলবো ফার্স্ট পার্সন, ঠিক আছে। এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে অভিনন্দন। আমাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবেন।
এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে করে আলহামদুলিল্লাহ অনেকে শেয়ার করেছেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক এবং আমাদের এই কোর্সটি যাতে করে উম্মার জন্য, যারা মাদ্রাসার ছাত্র, তাদের যত আতঙ্ক আছে, বিশেষ করে নাহু সরফে, বিশেষ করে সরফের আরবিতে কথা বলার ক্ষেত্রে অনেকেই বলে যে এই ভাষা পড়লে হয়, লুগাত পড়লে হয়, আদব পড়লে হয়, তাহলে আর লাগে না, কি বলে, গ্রামার লাগে না। না, এটা একদম আমি অবাস্তব মনে করি। গ্রামার আপনার লাগবেই লাগবে। ঠিক আছে, শুক্রিয়া। যারা যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা কিছুটা অনুপ্রাণিত হব। ওকে, তো আমরা কথা বলছিলাম পরিভাষাগুলো নিয়ে। আমাদের ক্লাসের আগামী ক্লাস আমরা যেগুলো পড়া নেব সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এগুলোর পড়া নেব, অর্থাৎ আপনাকে যদি আপনি জিজ্ঞাসা করি মুতাকাল্লিম বলতে কি বোঝেন, আপনি যদি কিছু বলতে না পারেন আপনি বলবেন ফার্স্ট পারসন। আপনি বলবেন কি, এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন লিখে দিবেন, বলে দিবেন। ঠিক আছে, এরপর আপনাকে যদি আমি বলি এটা কি, হাজির মানে কি, উপস্থিত মানে তুমি, তো তুমি তোমরা এটা কি, এই পরিভাষাটা মুখস্থ রাখতে হবে। হাজির আর লেখা থাকবে না, এই উপস্থিত আর লেখা থাকবে না, এটাই লাস্ট লেখা। এই প্রথম শীটে এটা আছে, এরপরে আর দেবো না এগুলো। তাহলে এটা কি, উপস্থিত বলতে আপনি কি বলবেন, সেকেন্ড পারসন। ঠিক আছে, সেকেন্ড পারসন। আর এটা কি, গায়েব মানে অনুপস্থিত নাই, আমি এবং তুমি ছাড়া ভবে আছে যারা, গায়েব তারা। গায়েব মানে নাই তো, গায়েব মানে কি, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, গায়েব তারা। তাহলে গায়েব যারা আছে তাদেরকে আমরা বলবো থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন। তাহলে আপনি এটা মনে রাখে আমাকে বলতে হবে ক্লাসে পড়ার সময়। পরিভাষাগুলো মুখস্থের ব্যাপার, এগুলো মানে আপনার বোঝার কিছু নেই। এবার আসেন, আরবিতে কথা বলার ক্ষেত্রে আপনার লোক একজন হবে তখন ওয়াহিদের শব্দ ব্যবহার করতে হবে। যখন দুইজন হবে তখন কি ব্যবহার করবেন, তাসনিয়ার শব্দ। যখন জমা হবে তখন কি, জমার শব্দ ব্যবহার করতে হবে, প্লুরাল। ইংরেজি ভাষায় যদিও নাউনকে এইভাবে সিঙ্গুলার এবং প্লুরাল, এই দুইটাকে প্লুরালের অন্তর্ভুক্ত করে, দুই এবং অতধিককে প্লুরাল। এটাকে দ্বিবচন বলতে ইংরেজিতে নাই, তাহলে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে আমরা বুঝলাম তাসনিয়া জমা মানে কি, প্লুরাল। আর এটা হচ্ছে ওয়াহিদ মানে হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ যখন একজন, আমি একা কথা বলবো তখন কোন শব্দ ব্যবহার করব, আপনি যখন একা কথা বলবেন তখন কোন শব্দ ব্যবহার করতে হবে, তাহলে আমাকে এটা অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এরপরে ওয়াহিদ তাসনিয়া জমা আমরা বুঝতে পারছি। ওকে, তৃতীয় কথা হচ্ছে, এবার যখন কথা বলবে, আমি যখন কথা বলবো মানে ভার্ব ব্যবহার করব, আমি কি পুরুষ না মহিলা, পুরুষ হলে এক শব্দ ব্যবহার করব, মহিলা হলে আরেক শব্দ ব্যবহার করব। ঠিক আছে, এগুলোর ক্লাসিফিকেশন করলে আমি পারতাম যে প্রত্যেকটা একটা ক্লাস করে করে দরকার কি, এক শব্দে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। এবার আসেন, বাক্যটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। আমি আবার বলে দিচ্ছি, অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আপনাকে কনফার্ম হইতে হবে। যেমন আই ইট, আমি খাই, তাহলে এটা অ্যাক্টিভ, যেহেতু সাবজেক্ট আছে, তাহলে কর্তা উল্লেখ আছে মানে অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ। মারুফ মানে অ্যাক্টিভ, মাজহুল মানে প্যাসিভ। যদি উল্লেখ নাই, যেমন রাইস, রাইস ইজ ইটেন, ভাতকে খাওয়া হয়, তখন কি নেই। আরবিতে ঠিক সেম, আপনাকে মাঝে মাঝে বলা হবে ইয়াদ রিবু, আবার মাঝে মাঝে বলা হবে কি ইয়াদ রিবু, তাহলে বুঝবে মারুফ। আবার যখন ইউদ্রবু হবে, ইউদ্রবু, তখন বুঝতে হবে এখানে কি আছে, ফেল জানা নেই, কর্তা জানা নেই, মানে কে কাজ করছে জানা নেই, মানে এই কর্তা মর্তা নিয়ে টেনশনের কারণে, হাইরে কর্তা আবার কি জিনিস, মানে যে কাজ করে এই তো কর্তা হয় নাকি। ওকে, এবার আসেন, বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা আপনার ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, এই অ্যাফার, এটা আপনাকে, এই বাক্যগুলো আমি অ্যাফার্মেটিভ, ওকে, আর এটা হচ্ছে নেগেটিভ। তো বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, তাহলে হ্যাঁ হইলে ইসবাত, না হইলে নফি। ইসবাত এটা মুসবাত মনফি লিখছি, আপনি কি বলবেন, ইসবাত এবং নফি, এটা মনে রাখবেন। ইসবাত আমরা ব্যবহার করেছি উর্দু পরিভাষা যেভাবে ব্যবহার হয়, ইসবাত এবং নফি, এই দুইটা মনে রাখবেন। ইসবাত মানে হ্যাঁ বোধক, নফি মানে না বোধক। আমি মনে হয় কিছুটা ধারণা দিতে পারছি আপনাদেরকে। আর রিপিটেডলি আমরা ক্লাসে যখন পড়া নেব তখন এগুলো আবার আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, আগামী ক্লাস ইনশাল্লাহ। আমরা একটু সামনে আগাই, আমাদের বেসিক কিছু ধারণা আশা করি হয়েছে আপনাদের। এবার আমরা
যে বিষয়টার উপর আলোচনা করব, সিগা। সিগা মানে তো বুঝতে পারছেন, একটা ধারণা আপনাদের দিলাম না সিগাটা কিরকম হইতে পারে। তো আমরা এটা এখন বুঝাবো না, এখন কাজটা কি আপনার এটা মুখস্থ করতে হবে। এটার কোনো দেখেন কিছু কিছু পড়া মুখস্থর কোনো বিকল্প নেই, আগে মুখস্থ করতে হবে পরে বুঝতে হয়, এটা মুখস্থ করতে হবে। বোঝানো হয়ে গেছে। দেখেন যদি এমন হয় যে যে কথা বলছে সে এখানে নাই, তাহলে সে গায়েব। এবং যে কথা বলছে সে পুরুষ, তাহলে মুজাক্কার। যে কথা বলছে তিনি একজন কথা বলছেন, তাহলে তাহলে এখানে কি হবে, এটার আবার বাংলা করে দিয়েছি, সে একজন পুরুষ। সে কেন বললাম, গায়েবের জন্য তো সে বলবো, যে নাই তাকে কি তুমি বলা যায়? বলা যায় না। আমাদের কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবেন, কারণ সাউন্ড সিস্টেম তো প্রবলেম হওয়া স্বাভাবিক, অনলাইন সিস্টেম তো মাঝে মাঝেই প্রবলেম হয়। জি, উফ, একটা বিষয় এসেছে আমাদের, দেখেন। শুক্রিয়া আমাদের, শুক্রিয়া আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে যারা আগে পড়েছেন, যারা আমাদের কাছে অফলাইনে পড়েছেন, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ওনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অধিকাংশই পারে, কারণ আমি তো ওনাদেরকে পড়াইছি, আমি জানি ওনারা পারে সবই। তারপর আমার ক্লাসগুলো দেখতেছেন ভালোবাসা থেকে, আমি মনে করি, কারণ আপনারা যারা দেখতেছেন অনেকেই দেখছি যে অনেক ভালো দক্ষ মানুষ। যাই হোক, বিষয়টা হচ্ছে, তাহলে একটু মনে রাখতে, মুখস্থ করার কিছু নাই, মনে রাখলেও পারা যায়। ওয়াহেদ মানে একজন, তাহলে সে কেন বললাম, কারণ সে তো বলবো গায়েব যে, তারা তো সে ছাড়া উপায় নেই। মুজাক্কার কেন বললাম, পুরুষ তো বলেই দিলাম। আর ওয়াহেদ মানে একজন, অনুবাদটা করে দিছি। তাসনিয়া মানে দুইজন, মুজাক্কার মানে কি পুরুষ, তাহলে পুরুষ দিয়ে দিছি। গায়েব মানে তারা, মানে তারা বলবো না যে নাই, তাকে তো তারাই বলবো নাকি। এরপর আসেন, ঠিক সেম জমার ক্ষেত্রে সকল, তারা সকল আর কি। আর এটা কি দিছি, তো তারা, তারা কেন দিছি, এই গায়েবের কারণে। তো এইভাবে আমরা কি একটু অভ্যস্ত হব, ভাষাগুলো বোঝার জন্য একটু মুখস্থ করতে হবে। এগুলো এখন আপনি বুঝছেন আশা করি, ওয়াহেদ মানে কি, মুয়ান্নাস মানে কি, জমা মানে কি, এটা বুঝলে একটু প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এই শব্দ প্রয়োগের জন্য, অর্থাৎ আমাদের টোটাল ভাষা শেখার জন্য 14টা শব্দ মুখস্থ রাখতে হবে, 14টা। এই 14টা আমরা এখানে দিয়েছি ধারাবাহিকভাবে, 14টা। এই 14টা শব্দ আপনি একটানা বলতে হবে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির। এই যে হাজির, দেখেন হাজির কেন দিলাম, মানে প্রেজেন্ট যে আছে তাকেই তো হাজির বলে, অর্থাৎ যেটা সেকেন্ড পারসন। তাহলে আমরা তাকে ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করব, তুমি। হাজিরের শব্দ ব্যবহার করব। আবার হাজির যেহেতু তোমরা, যেহেতু বেশি দুইজন, তাইলে মুজাক্কারের জন্য পুরুষ। এই শব্দগুলো আমরা বুঝতে হবে। হ্যাঁ, এরপর আবার যদি গায়েবের ক্ষেত্রে যান, দেখেন গায়েবের মধ্যে কি আছে, সরি মুতাকাল্লিম, অর্থাৎ যিনি ফার্স্ট পারসন। তো তার ক্ষেত্রে আবার 6টা লাগে না, কারণ আমি, তুমি, পুরুষ মহিলার সব ক্ষেত্রে, সরি আমি, আমরা এবং পুরুষ মহিলা সবার ক্ষেত্রে একটা শব্দই যথেষ্ট, ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দই যথেষ্ট। তাহলে আমরা এই শব্দগুলো, এই ভাষাগুলো আমরা মুখস্থ করে নেব। মুখস্থ বলতে একটু দেখলেই হয়ে যাবে আশা করি, এটা মুখস্থের প্রয়োজন খুব একটা নাই। তারপরও আপনারা এটা আমাকে মুখস্থ শোনাবেন ইনশাল্লাহ। একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ, আশা করি। মুখস্থ পড়াটা যদি না পারেন তাও সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করাইলে এটা এমনিতেই পেরে যাবেন। ভয় পাওয়ার কিছু নেই যে হ্যাঁ রে মুখস্থ করার জন্য মনে হয় আমার জীবন দিতে হবে, না, জীবন দেওয়া লাগবে না। ঠিক আছে, শেখ হাসিনা নাই এখন দেশে, টেনশনের কিছু নেই। এখন আসেন, মাজির সব আলোচনাগুলা 14টা সিগার মধ্যে আলোচনা হবে বারবারই। সহজ কথা মনে রাখবেন, 14টা। আমি, অর্থাৎ তুমি তোমরার জন্য 6টা, সে তারার জন্য 6টা, আর আমি আমরার জন্য 2টা। আবার বলছি, তুমি তোমরার জন্য 6টা, সে তারার জন্য 6টা, আমি আমরার জন্য 2টা। আবার বলছি, সে তারার জন্য 6টা, তুমি তোমরার জন্য 2টা, আমি আমরার জন্য। এছাড়া আর আপনি কি বলবেন, এর বাইরে কিছু আছে? সে তার ব্যাপারে বলবেন, অথবা আমি নিজে বলবো, অথবা যে নাই তার ব্যাপারে বলবো। এই 6টা শব্দ আপনাকে মনে রাখতে হবে মাজির মধ্যে। এটাই মূল আলোচনা, আর কিছু না। মাজির মূল আলোচনা এখানে শেষ। আর যা লিখছি ওগুলো আপনি না পারলেও সমস্যা নেই, এটা পারতে হবে। এখন দেখেন, আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে আলামতগুলো মুখস্থ পড়াই, তো সেটা আপনাদেরকেও তো একটু বলে দেওয়া উচিত না? আলামতগুলো আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, জি,
শুকরিয়া যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদেরকে অনেকভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আপনাদের সদিচ্ছা, মনের ভাষণ আল্লাহ তাআলা কবুল করুন। জি, আমাদের আতিকুল্লাহ নকিব আমার অত্যন্ত প্রিয় ছাত্র, ফাঁকিবাজ, সে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি একটু দুষ্টামি করলাম, আমার খুব প্রিয় মানুষ তো ওই জন্য দুষ্টামি করছি। যাই হোক, শুক্রিয়া। জি আলহামদুলিল্লাহ। দেখেন এখন আমরা একটু সহজ করি, প্যাঁচ লাগানোর কিছু নাই, মানে প্যারা নেওয়ার কিছু নাই যে মনে হয় যেন এগুলো খুব কঠিন কিছু, তা না। শুধু ক্লাসগুলো দেখবেন, আপনি এমনিতেই দেখবেন আপনার কাছে সহজ। আমাদের ইউটিউবে যথেষ্ট ক্লাস আছে, আপনি যদি কোর্সে ভর্তি নাও হন কোনো প্রবলেম নেই, আমাদের ইউটিউবের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে এমনিতেই দেখবেন আপনার কাছে নাহু সরফের কোনো দুর্বলতাই থাকবে না ইনশাল্লাহ। শুধু দেখবেন, আপনারা কিছু লাগবে না, শুধু একটু বসে আছেন, একটু ভিডিওটা দেখবেন যে কি বলতেছি, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমরা যেটা বলছিলাম, তো আমাদের এই ফেল হচ্ছে 14টা, এই 14টা নিয়ে আমাদের মূল কাজ, মানে টোটাল মাজির আলোচনা 14টা, মুজার আলোচনা এই 14টা, এই 14টা শিখলে আপনার জীবনে আর কোনো প্রবলেম নেই, টেনশন নেই, যে কোনো শব্দ বলতে পারবেন, যে কোনো আরবি করতে পারবেন। তাহলে 14টা শব্দ আমাদের ক্লিয়ার হতে হবে। তো 14টার মধ্যে 1 নাম্বার কোনটা? এখানে কিন্তু নাম্বারিং দেওয়া আছে, এই নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। 1 নাম্বারে যেটা দেওয়া আছে সেটাই। ওয়াহিদ মুজাক্কারের গয়েবের শিখে হচ্ছে ফালা। এখন ফালার জন্য একটা আলামত যুক্ত হয়েছে, সেটা হচ্ছে শেষে জবর হওয়া। শেষে জবর হলে, শেষে যদি জবর হয় তাহলে হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। পড়ার স্টাইলটা এরকম ভাবে খেয়াল করেন, শেষে জবর হলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কার গায়েব, শেষে ওয়াও সাকিন হলে জমা মুজাক্কার গায়েব, শেষে তা সাকিন হলে জমা মুয়ান্নাস গায়েব, শেষে তা আলিফ বা তা আলিফ হলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, শেষে নুন জবর হলে কি হবে? জমা মুয়ান্নাস গায়েব। এরপরে শেষে তা জবর যদি হয় তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখানে তো দেখতে পারতেছেন নাকি, আমরা এখান থেকে দেখাই তাহলে বেশি সহজ হবে নাকি। ওকে, তা জবর যদি হয় তাহলে কি, মানে তা, এই তাটা থাকলে আমরা বুঝবো এটা কয় নাম্বার সিগা? 7 নাম্বার। ওকে, এবার আসে তুমা থাকলে আমরা কি করব, কি মনে করব? এটা হচ্ছে 8 নাম্বার সিগা, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার হাজির। তুম থাকলে বুঝবো 9 নাম্বার, তি থাকলে বুঝবো কয় নাম্বার? 10 নাম্বার। তুমা থাকলে, তুমা দুইটাতে থাকে, হ্যাঁ, এটা এটা। আরেকটা হচ্ছে তুন্না থাকলে আমরা কি বুঝবো? 12 নাম্বার। এবং তু এবং না, তাহলে এই শব্দগুলো আমরা যদি মুখস্থ করে নিই, তু এবং না, এটা থাকলে 13 এবং 14, অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম এবং মুতাকাল্লিম। এই কথাগুলা এখনো বোঝানো সম্ভব না, কারণ এটা বোঝানোর ক্লাস না, প্রাথমিক ক্লাসে সব বোঝানো যায় না। তো আমরা শুধুমাত্র এখন যা মনে রাখবো, মুখস্থ করাটা একটা টেকনিক আমরা এভাবে দিলাম। দ্বিতীয়ত আপনি যদি এভাবে আপনি মুখস্থ করতে পারেন, একটা না এভাবে জবর যদি এভাবে মুখস্থ শোনাতে পারেন আমাদেরকে, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না। ঠিক আছে, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না। এরপরে কি আছে? তা তুমা তুম তি তুমা তুন্না তু না। তো আমি রিপিট করছি, দেখেন, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না, তা তুমা তুম তি তুমা তুন্না তু না। আবার বলছি, দেখেন, জবর আলিফ ওয়াও সাকিন তা না, তা একটু টান দিয়ে বলবেন, হ্যাঁ, তা না, তা তুমা তুম তি তুমা তুন্না তু না। তাহলে আমরা 14টা সিগা যদি এভাবে মনে রাখতে পারি, এবং আরো কিছু টেকনিক আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এবার আমরা আরেকটা সিস্টেম দিয়ে দিই মনে রাখার জন্য। আমরা নেক্সট আরেকটা কৌশল আপনাদেরকে বলবো, এটা আবার আগামী ক্লাসে সবকিছু স্পষ্ট হবে, কিছু বিষয় অস্পষ্ট আছে আমি বুঝতেছি। জি শুক্রিয়া, যারা অনেকভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের যারা শিক্ষার্থী অধিকাংশ আমাদের ইউটিউব ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ ইউটিউবে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। শুক্রিয়া। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে আমাদের বেলায়েত, শুক্রিয়া বেলায়েত, ধন্যবাদ তোমাকে। ওকে, সৌদি আরবের জিদ্দা থেকে আমাদের সাদিকুর রহমান ভাই, শুক্রিয়া ভাই। সালাম আহমেদ, আপনি চাঁদপুর থেকে, শুক্রিয়া। আমাদের কাজী মোহাম্মদ সুন্নিয়া মাদ্রাসা, এটা দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি চট্টগ্রাম থেকে, শুক্রিয়া। ইসলামপুর হালিম মাদ্রাসা, এটা
সুনামগঞ্জ থেকে শুকরিয়া জানাচ্ছি আপনাদেরকে, অনেক বেশি ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন। হ্যাঁ, পিডিএফ আমি দিয়েছি, আপনারা না পেলে আমি আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই পিডিএফটা আমরা পাবলিকলি দিয়ে দিই সবসময়, এটা জানেন আপনারা। ঢাকা থেকে আমাদের সাইদুল রিপন। শুকরিয়া, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি অভিনন্দন। হ্যাঁ, ওকে, এখন আমরা একটু টেকনিক দেখাই আপনাকে, এগুলো মনে রাখার জন্য। এই ক্লাসটা একবার দেখলে হবে না, আমি বারবার বলতেছি, একবার দেখলে আপনার মনে থাকবে না, একটু রিপিটেডলি দেখতে হবে। হ্যাঁ, তাহলে অনেকটা হয়ে যাবে। আজকের বেসিকের একটা ধারণা আশা করি হয়ে যাবে। সরফ নিয়ে ভয় থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা যদি একজন মানুষ থাকে তাহলে আমরা কি বলবো, এই শব্দটা ব্যবহার করবো। দুইজন হলে এটা, তিনজন হলে এটা। আমাদের এই যে 14 সিগার ধারাবাহিকতাটা কিরকম, 1 2 3, আবার 1 2 3, আবার সেম 1 2 3, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো এই প্রথম শব্দটা, 1 নম্বর শব্দটা একজনকে বুঝাবে, 2 নম্বর শব্দটা দুইজন, 3 নম্বরটা তিনজন, এটা আবার একজন, এটা দুইজন, এটা তিনজন, এটা 1 2 3, 1 2 3, ঠিক সেম সিস্টেমে চলবে। ওকে, এরপরে খেয়াল করেন এই প্রথম যে 2 3টে শব্দ, এগুলো হচ্ছে পুরুষের জন্য, সবগুলো পুরুষ। এই 3টা পুরুষ, এরপরে 3টা মহিলা, আবার এই 3টা হচ্ছে পুরুষ, এই যে মুজাক্কার দেওয়া আছে, এই 3টা হচ্ছে মহিলা, ঠিক আছে? এই যে মহিলা, ঠিক আছে, এটা হচ্ছে মহিলার জন্য। এবার আসেন, আর শেষের তো 2টা আমি বললাম পুরুষ মহিলার জন্য আলাদা নেই, সবাই এক কথাই বলবে, এই জন্য এটা আলাদা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে শব্দগুলো, এই প্রথম 6টা, এই প্রথম 6টাকে আমরা কিভাবে লিখেছি দেখেন, এই সবগুলো শব্দ হচ্ছে গায়েবের জন্য, অর্থাৎ যে নাই তাকে আপনি বলবেন কিভাবে, সে এবং তারার জন্য এই শব্দগুলো, এই 6টা শব্দ গায়েব। গায়েবের ব্যাখ্যা কিন্তু করছি, এখন আর করার প্রয়োজন নেই, মানে যে নাই আর কি, থার্ড পারসন। হ্যাঁ, আর এই সেকেন্ড যে 6টা, অর্থাৎ 7 থেকে 12 পর্যন্ত, এই 7 থেকে 12 পর্যন্ত হলো কি, 7 থেকে 12 পর্যন্ত আমাদের এটা হচ্ছে কি শেষ হাজিরের জন্য। এই 4টা আপনি নিজে নিজে একটু লিখবেন, লিখলে দেখবেন আপনার ব্রেনে চলে আসবে যেগুলা পুরুষের জন্য কোনটা, মহিলার জন্য কোনটা, একটু মাথায় ব্রেনে খাটাইলে 4টা মনে রাখলে আমার মনে হয়, আমি বিশেষ করে ছাত্রদেরকে এভাবেই, প্রথম প্রাথমিক ছাত্রদেরকে এভাবে আলোচনা করি। আর শেষের 2টা তো আর কোনো প্রবলেম নেই, এটা পুরুষ মহিলা সবাই একই শব্দ বলবে। আমি করেছি, আমি যদি পুরুষ হই তাইলেও বলবো ফালতু, আর তুমি করেছো যদি তুমি কি বলে, এটা একটু নিচে চলে গেছে মনে হয়, সাউন্ড সিস্টেম প্রবলেম হয় কিনা জানি না। ওকে, যদি তুমি করেছো তাহলেও কি করবো আমরা, একই। যাই হোক, তাহলে ফালতু এবং ফালনা, এই জিনিসটা আমরা মনে হয় একটু ধারণা পেয়েছি, ঠিক না? এই 4টা আপনি একটু নিজে নিজে চেষ্টা করবেন। আমাদের মাহমুদুল হক লিখেছেন চট্টগ্রাম থেকে, শুক্রিয়া। আমাদের আজকের ক্লাসটি, হ্যাঁ, লিঙ্ক আমরা দিয়ে দেবো, অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আমাদের, আপনি ইউটিউবে যদি ঢুকেন সেখানে আপনি আমাদের মাদ্রাসার যেটা নাম সেটা হচ্ছে ইসলাহুত তলিবিন, ইসলাহুত তলিবিন, এটা লিখলে আপনি পেয়ে যাবেন ইসলাহুত তলিবিন অনলাইন মাদ্রাসার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ইসলাহুত তলিবিন, অথবা বাংলাতেও যদি লেখেন ইসলাহুত তলিবিন সেটাও আপনি পেয়ে যাবেন, তলিবিন, ঠিক আছে? ইসলাহুত তলিবিন লিখলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ক্লাসটা, লাইব্রেরিগুলো পেয়ে যাবেন। এবং ওকে, তাহলে আমরা একটু 4টা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে আর আলোচনা করছি না। এগুলো হচ্ছে এডিশনাল, এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা নিয়ে অনেকে ভয় পেয়ে যাবে, এত লেখা কবে মুখস্থ করবো, কোনো প্রবলেম নাই, এগুলো মুখস্থ না করলেও পারবেন। হ্যাঁ, কত মানুষ মুখস্থ ছাড়া পারে না মানুষে, আরে আছে নাকি আরো। সর্বশেষ কথা হলো, আমি বলছি যে প্রত্যেকটা ভাষা ডিপেন্ড করে কিসের উপর, এগুলো অর্থটা আমরা 2টা অর্থ শব্দ দিয়ে দিয়েছি, দেখেন এখানে একটা হচ্ছে একটু প্রবলেম মনে হচ্ছে, যাই হোক, লাল্লামা মাহফুইলা, দেখেন তো লাল্লামা মাহফুইলা যেটা, এটা একটু এই মিমটা আগে চলে আসছে, এটা শব্দটা এখানে চলে গেছে, মা ফাল, হ্যাঁ, লাল্লামা ফালা। তাহলে এই যে এটা আমরা আবার নুসিরা দিয়ে দিছি, যাতে করে অর্থটা অনেক সময় দিলে কৃত হইলে বোঝা যায় না, সাহায্যকৃত, এই জন্য 2টা দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে নিয়ে এসছি এখানে। এটা হচ্ছে একদম সামারিটা নিয়ে এসছি পুরানা সরফের, যে 24টা কি বলে বহস না, এলমন, সরি, মাজি, সেটা আমরা এখানে অল্প কথায় নিয়ে আসছি। ওকে, এখন কথা হচ্ছে, আমি আপনাকে বারবার বলছি
প্রত্যেক ভাষাটার মূল ডিপেন্ড করে কিন্তু শব্দের উপর। শব্দজ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি কি মানে আপনি কিন্তু পারবেন না। তো এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আপনি অবশ্যই শব্দ মুখস্থ করতে হবে। তো সর্বপ্রথম ক্লাসে আমাদের পড়া আমরা একটু কম দেবো, সেটা হচ্ছে 10টা দেই, 10টা অথবা 15টা দিই, 15টা ক্লাস শব্দ দিই। 15টা শব্দ অর্থ আমাদেরকে আগামী ক্লাসে আপনারা পড়া দিতে হবে। ওকে, শুক্রিয়া। দেখেন 15টা শব্দ আমি আপনাকে দেখাই। দেখেন এই যে আন্নাসরু মানে সাহায্য, এটা আমরা কিন্তু কাস্টমাইজ করছি, আমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি এখানে নাই। আমরা সফাতুল মাসাদ্দিদটাকে কিছুটা কাস্টমাইজ করে প্রত্যেক পিডিএফ এর সাথে দিয়ে দেবো এবং প্রত্যেক দিন পড়া আদায় করবো। শব্দ আন্নাসরু মানে সাহায্য করা, তাহলে সাহায্য করা বা সহায়তা করা, এতটুকুন। এগুলো লাগবে না, এগুলো এখন মুখস্থর দরকার নাই, এগুলো আস্তে আস্তে করবেন, ঠিক আছে? এখন প্যারা দিয়ে লাভ নেই আমার। মানে আমাকে আপনি যদি পার্সোনালি পড়েন এটা আপনার ব্যাপার। আল খুরুজু মানে বাহির হওয়া, নির্গত হওয়া। আর দুখুল মানে প্রবেশ হওয়া, প্রবেশ করা, সরি হ্যাঁ। আল কুউদু মানে বসা, আল কুউদু ক্বাদা ইয়াকুদু। এরপরে কি আছে আত-তালাবু মানে তালাশ করা, তলব করা। আল হারবু মানে কি হাইরা, শেখ হাসিনার মতো পালায় যাওয়া। এরপরে আর কি আছে আল হারসু মানে চাষ করা। এরপরে কি আছে আস-সাত্রু মানে গোপন করা। এবং আল মাতারু অর্থ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। আমাদের আজকে আমরা আর বেশি দিলাম না, হ্যাঁ এই কয়টাই, আর 10টা হবে এখানে। এই কয়টা আমরা আপাতত আজকের ক্লাসে দিলাম, যেহেতু প্রথম ক্লাস, পড়া বেশি হয়ে গেলে সমস্যা, আপনাদের জন্য কষ্ট হবে। তো আমরা চেষ্টা করবেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের যেহেতু ইলমুন নাহর মতো স্টুডেন্ট এখানে না, আমাদের তুলনামূলক স্টুডেন্ট, আপনারা জানেন ইলমুন নাহতে আমাদের অনেক স্টুডেন্ট। তো সেক্ষেত্রে কারণ ইলমুন নাহর কোর্সটা আমাদের সব শিক্ষকরা করেন, তো শিক্ষকরা তো সাধারণত সরফের জ্ঞানটা রাখেন, তো সেক্ষেত্রে অনেক শিক্ষকরা সরফের কোর্সটা করেন না। আমাদের সার্ভিস বা আমাদের চিন্তা, আমাদের কাজ অবশ্যই সর্বোচ্চ হবে। আমাদের স্টুডেন্ট যদি 20 জন হয়, 10 জন হয় বা 50 জন হয়, আমরা সার্ভিসটা আমাদের সমান থাকবে ইনশাল্লাহ। আমরা সেভাবেই চেষ্টা করব যেভাবে আপনার একজন ছাত্র আরবি ভাষার যে দূরত্ব, আরবি ভাষার যে ভয়, সেটা দূর হয় ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে এলমে নববীর সাথে থাকার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। এবং আমাদের প্রচেষ্টা, আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা আমাদের যেন দ্বীনের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।